আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার বলছি। আমি রিটায়ার্ড অ্যাসোসিয়েট প্রফেসর অফ প্যাথোলজি। কিন্তু আমার একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে আমি দীর্ঘদিন যাবৎ মেডিকেল জার্নাল এডিট করি। তো মেডিকেল জার্নাল এডিট করতে গিয়ে তো এই পাবলিকেশনের বিষয়ে বিভিন্ন দিকে আমার কিছুটা জ্ঞান অর্জন করতে হয়েছে। তো তার মধ্যে একটা আছে যে মেটাডাটা, মেটাডাটা অফ আর্টিকেল। তো আমাদের যারা অথার আছেন, বিশেষ করে ইয়াং অথার, তারা অনেকেই জানতে চায় হোয়াট ইজ মেটাডাটা অ্যান্ড হোয়াট আর দ্য মেটাডাটা অফ এ মেডিকেল রিসার্চ আর্টিকেল। মেটাডাটা কি এবং মেডিকেল রিসার্চ আর্টিকেলেরই মেটাডাটা কি, এইগুলি জানতে চান এবং আমারও জানার আগ্রহ ছিল বলে আমি কিছুটা জেনেছি। আমি যতটুকু জেনেছি এটা আপনাদের সাথে শেয়ার করব। আমার এই লেকচার সবার জন্য নয় হয়তো, তো বিশেষ করে এরা যারা রিসার্চার তাদের বেশি কাজে লাগবে, বিশেষ করে মেডিকেল রিসার্চার যারা আর্টিকেল লেখেন, যারা রিসার্চ করেন, যারা স্কলারলি পাবলিকেশন করেন, তাদের জন্য বেশি কাজে লাগবে। অথবা যারা ভবিষ্যতে রিসার্চার হতে চাচ্ছেন তাদের জন্য কাজে লাগবে। স্লাইড নাম্বার 2। হোয়াট ইজ মেটাডাটা? প্রথমে আসতেছে হোয়াট ইজ মেটাডাটা? ডেটা অ্যাবাউট ডেটা, describes, identifies and organizes information, and it is essential in scholarly publishing. Metadata is data about data that describes, identifies and organizes information, and essential in scholarly publishing. তো বলা হচ্ছে যে ডেটা অ্যাবাউট ডেটা। আমরা যদি এক্সাম্পল দিয়ে বলি যে চাকরি অ্যাপ্লিকেশন দিচ্ছেন, সাথে একটা বায়োডাটা দিন, তাহলে আপনার যে চাকরিটা করতে পারবেন ভালোভাবে, আপনি যে যোগ্য, সেই বিষয়ে আপনাকে ডেটাগুলি তুলে ধরতে হবে। আবার যদি একজন পাত্র বা পাত্রী বিবাহ উপলক্ষে বলে যে বিয়ের কথা হচ্ছে, বা এই যে ওয়েবসাইটে দিয়ে রাখতেছে পাত্র পাত্রীর খোঁজে, সেখানে তাদের বায়োডাটা দিয়ে রাখতেছে। ওই বায়োডাটা আর চাকরির বায়োডাটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাহলে এই যে বায়োডাটা বলতেছি, তাহলে এটা একটা ডেটা। তাহলে আমি আমার বায়োডাটাটা সাবমিট করলাম আমার চাকরির জন্য, তাহলে এটা একটা ডাটা। কিন্তু এর ভিতরে যে আরো ডাটা আছে সেইগুলিকে বলা হচ্ছে মেটাডাটা। যেমন আমার বায়োডাটা যখন লিখতে যাব, আমি প্রথমে লিখবো নেম, তারপরে লিখবো ডেট অফ বার্থ, তারপরে ফাদার্স নেম, মাদার্স নেম, অ্যাড্রেস, এইগুলি হচ্ছে মেটাডাটা। তাহলে ডেটা অ্যাবাউট এ ডেটা, ডেটা হলো আমার বায়োডাটা, আবার তার মধ্যে নেম, এইজ, সেক্স, এইগুলি হচ্ছে ডেটা। ডেটা অ্যাবাউট ডেটা, এই জন্য এই কথাটা বলা হচ্ছে। ভালো করে খেয়াল রাখবেন, বায়োডাটাও একটা ডেটা। তারপরে তার ভিতরে যতগুলো তথ্য আছে ওগুলো সবই হলো এসেনশিয়াল, যেগুলি সেগুলো ডেটা। তাহলে ওইগুলি হচ্ছে মেটাডাটা।
মেটাডাটা কি 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 সুবিধা? এটা ডেসক্রাইবস, আইডেন্টিফাইস, অর্গানাইজেস ইনফরমেশনগুলা এই মেটাডাটা কি করে? ডেসক্রাইব করে, আইডেন্টিফাই করে এবং অর্গানাইজ করে। আর ইট ইজ এসেনশিয়াল ইন স্কলারলি পাবলিকেশন। যারা রিসার্চ আর্টিকেল বা স্কলারলি লেখে, মানে খুবই উচ্চমানের লেখা লেখে, সাধারণ চিঠিপত্র না। তো এই ধরনের যারা স্কলার বলা হচ্ছে, স্কলারলি তার যে আর্টিকেল বা প্রবন্ধ পাবলিশ করে, ওই জায়গায় এই মেটাডাটার ইউজ আছে। তাহলে যারা আর্টিকেল পাবলিশ করেন, বিশেষ করে আমি যেহেতু মেডিকেল রিসার্চারদের সাথে কাজ করি পাবলিকেশনে, আমি তাদের কথাই বেশি বলবো। তারা স্কলার, তাদের জন্য আমার এই লেকচার। Slide number 3. Why metadata matters. Metadata discovery use in the discovery in databases. Discovery in databases. বিভিন্ন রকম ডাটাবেস আছে, যেখানে ডাটাবেস প্রিন্টের অবস্থায় থাকুক অথবা ডিজিটাল থাকুক, সেখান থেকে ডিসকভারি করে, মানে বের করা যায় সহজে মেটাডাটা দিয়ে। আর সাইটেশন ট্রেকিং, আমি একটা আর্টিকেল লিখছি, এই আর্টিকেলটা আরেকজনে তার আর্টিকেলে সাইট করছে, তাহলে সাইটেশন ট্রেকিং কোথায় কোথায় করছে। আমার আর্টিকেল, যদি কোনো একটা আর্টিকেল লিখলাম, পাবলিশড হয়েছে, পাবলিশ হওয়ার পরে পরবর্তী যে রিসার্চার আছে তাদের রিসার্চের কাজে এটা ইউজ করছে রেফারেন্স হিসাবে বা সাইটেশন হিসাবে। ও কে কি করছে এটা ট্র্যাক করা যায় এই মেটাডাটা দিয়ে। আর ইন্ডেক্সিং অ্যান্ড ভিজিবিলিটি, প্রথম আসতেছে ডিসকভারি ইন ডেটাবেজেস, তারপরে সাইটেশন ট্র্যাকিং, ইন্ডেক্সিং অ্যান্ড ভিজিবিলিটি, লং টার্ম প্রিজার্ভেশন। তাহলে ডিসকভারি ইন ডাটাবেস তো বললামই, আরেকটা আছে সাইটেশন ট্র্যাকিং, আরেকটা আছে ইন্ডেক্সিং অ্যান্ড ভিজিবিলিটি। তাহলে ইন্ডেক্সিং যে সমস্ত সিস্টেম আছে যেখান থেকে আপনার আর্টিকেলটা বের করতে পারবেন, সেটা বলে ইন্ডেক্সিং, এবং বের করে দেখা যাচ্ছে ভিজিবিলিটি, সেখানে এই মেটাডাটার কাজ। অ্যান্ড লং টার্ম প্রিজার্ভেশন, এবং এই মেটাডাটা সিস্টেম থাকলে তাহলে এটা লং টার্ম, বছর বছর শত শত বছর এটা আপনার প্রিজার্ভ থাকবে। স্লাইড নাম্বার 4. Example of metadata, such as in case of books, title, author, ISBN. In case of photos, date, camera, location. Article, in case of article, title, authors, DOI. তো এগুলি কি আসলে, যে বুক একটা ডেটা, এর মেটাডাটা হচ্ছে ওই বইয়ের যে টাইটেল। এমনি সাধারণ বই হলে হবে, ধরেন একটা বই আছে সুজন বাদিয়ার ঘাট, বইয়ের নাম, তাহলে এটা ওইটুকু হলো টাইটেল। অথারকে কবি জসিমউদ্দিন। ISBN একটা নাম্বার আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার, ISBN। তাহলে তার একটা ইউনিক একটা নাম্বার আছে ISBN, ওই বইয়ের প্রত্যেকটা বইয়েরই এরকম একটা ISBN সংস্থা একটা নাম্বার দেয়। এই নাম্বার ডুপ্লিকেট নেই, একটা বইয়ের জন্য একটা নাম্বারই। আবার যারা ফটো সংরক্ষণ করেন তাদের বেলায় আছে যে ফটোটা কবে তুলছে, শ্যুটটা কবে হয়েছিল,
ক্যামেরা কি ক্যামেরাটা তুললো আর লোকেশনটা কোথায় ছিল। আমরা অনেকে ফেসবুকে বা বিভিন্ন মিডিয়াতে ফটো দিই। একটা বট গাছের সামনে দাঁড়িয়ে ফটো দিলাম, একটা ধান ক্ষেতের সামনে দাঁড়িয়ে ফটো দিলাম, লেখে যে গুড মর্নিং, কিন্তু আসলে গুড মর্নিং কোনো ডেটা হলো না। এই যে ছবিটা আপনি দিলেন, এটা লোকেশনটা কি, এই বট গাছটা কোথায়, এটা রমনা পার্কে না কোথায়, এই বট গাছটার লোকেশনটা দেয়, এটা রমনা পার্ক। তাহলে এটা কি একটা বট গাছ, অনেক ওল্ড বট গাছ, এটা কবে তুললেন ছবিটা, তারিখটা লিখে দেন, কি ক্যামেরা উঠাইছেন সেটা লিখেন। এগুলো হলো আসলে ম্যাটার ডাটা। তা না আপনি লিখলেন গুড মর্নিং, বিকালের শুভেচ্ছা নিন, এগুলি আসলে স্কলারলি লেখা না। আর্টিকেলেরও ম্যাটার ডাটা আছে, যেমন আর্টিকেলের টাইটেল থাকবে, অথার্স থাকবে, ডিওয়াই থাকবে। আমি একটা আর্টিকেল লিখলেন, তাহলে একটা টাইটেল দিলেন অ্যাসোসিয়েশন অফ হেলিকোব্যাক্টার পাইলোরি উইথ গ্যাস্ট্রিক ক্যান্সার, একটা টাইটেল হইল। অথার্সকে ডক্টর সাদিকুল ইসলাম তালুকদার, অথার্স ডিওআই। তাহলে এই আর্টিকেলের একটা ডিইউআই নাম্বার, ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার। আমাদের যেরকম একটা ন্যাশনাল আইডি আছে, প্রত্যেকটা আর্টিকেলের একটা করে আইডি দিবেন, যে এই আইডি দিয়েই আমরা তাকে বের করব, তাকে চিনতে পারবো। এটার কোনো ইউনিক একটা নাম্বার, সেটা হলো ডিওআই। যেহেতু ডিওআই বলতে কি বলতেছে, ডিজিটাল, মানে এইগুলি ডিজিটাল কন্টেন্ট, যেমন ইন্টারনেটে আছে এগুলি, এগুলো নেটে আছে, এটা সিডিতে আছে, ডিজিটালি, এগুলো প্রিন্টেড না, হার্ড কপি না। তাহলে এটার নাম হচ্ছে ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফাই, ডিওআই। আমি ডিওআই নিয়ে আলাদা একটা ক্লাস আছে আমার, ওটা আপনি দেখতে পারেন। Slide number 5, types of metadata. Types of metadata are descriptive metadata, administrative metadata, structural metadata. তাহলে এরকম প্রত্যেকটা জিনিস যখন আমরা ডেসক্রিপশন করি, তার ডেফিনেশন দিই, আবার তার টাইপ কি কি আছে। তাহলে টাইপস অফ মেটাডাটা আছে ডেসক্রিপটিভ মেটাডাটা, অ্যাডমিনিস্ট্রেটিভ মেটাডাটা, স্ট্রাকচারাল মেটাডাটা। এইগুলি নিয়ে আজকে টপিকটা লম্বা করব না, এগুলি আমি পরবর্তী টাইমে প্রত্যেকটাই ডেসক্রিপটিভ মেটাডাটা কি, অ্যাডমিনিস্ট্রেটিভ মেটাডাটা কি এবং স্ট্রাকচারাল মেটাডাটা কি আলোচনা করব। স্লাইড নাম্বার 6, আমার উদ্দেশ্য হলো, মেইন উদ্দেশ্য হলো মেডিকেল আর্টিকেল মেটাডাটা। যেহেতু আমি মেডিকেল আর্টিকেল নিয়ে ডিল করি, আমি অনেকগুলা মেডিকেল জার্নালের এডিটর ছিলাম, বর্তমানেও আমি 3টা মেডিকেল জার্নাল এডিট করি। তো বর্তমানে যে কটা করি তার মধ্যে আছে আমি জার্নাল অফ হিস্টোপ্যাথোলজি অ্যান্ড সাইটোপ্যাথোলজি, আর আছে দিনাজপুর মেডিকেল কলেজ জার্নাল, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ জার্নাল। এগুলি সবগুলোই ইন্টারনেটে পাওয়া যায়, যা ওপেন। এগুলির ডিওয়াই আছে, প্রত্যেকটা আর্টিকেলের ডিওয়াই আছে। তো মেডিকেল আর্টিকেল মেটাডাটা কি থাকবে, টাইটেল, অথার্স, অ্যাফিলিয়েশনস, অ্যাবস্ট্রাক্ট, কিওয়ার্ডস, এসেনশিয়াল যেগুলি। তার মধ্যে থাকবে একটা আর্টিকেল লিখলেন, আর্টিকেল পাবলিশ হলো, তার টাইটেল থাকবে, তার অথার্স একজন বা বেশি হলে থাকবে, অ্যাফিলিয়েশন, অথারদের অ্যাফিলিয়েশন বা স্টাডিটা কোথায় করা হয়েছে সেটা, আর প্রত্যেকটা আর্টিকেলের কি থাকবে, অ্যাবস্ট্রাক্ট থাকবে, অ্যাবস্ট্রাক্ট থাকবে,
থাকতেও পারে, নাও থাকতে পারে, তবে অ্যাবস্ট্রাক্টটাও হলো একটা মেটাডাটা। আর আছে কিওয়ার্ড। কিওয়ার্ডগুলা যে ওই আর্টিকেল রিলেটেড যে ওয়ার্ডগুলো আছে সেগুলো কিওয়ার্ড, সেগুলি থাকবে। স্লাইড নাম্বার 7, অথর মেটাডাটা। মানে এর আগে বললাম একটা আর্টিকেলের মেটাডাটা থাকবে, তার মধ্যে অথর থাকবে মেটাডাটাতে। এবার অথরের মেটাডাটা আছে। অথরের মেটাডাটা কি? অথরস নেম থাকবে, এভিলিয়েশন থাকবে, এবং করসপন্ডিং অথার থাকলে সেটাও থাকবে, আর থাকবে অর্কিড আইডি। তাহলে অথরের মেটাডাটা যখন যোগ করব আমি, তো অথরের নাম লিখব, যেমন ডক্টর এক্স, অ্যাসোসিয়েট, অ্যাফিলিয়েশন হলো অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ গ্যাস্ট্রোলজি, ময়মনসিংহ মেডিকেল, এইটুকুলো অ্যাফিলিয়েশন। এখন করসপন্ডিং অথার 3-4 জন অথার আছে, কে করসপন্ড করবে, যোগাযোগ কে করবে, তার সে থাকলে সে করসপন্ডিং অথার হিসেবে লিখে দিবেন। আর তার অর্কিড আইডিটা থাকতে হবে। অর্কিড হলো ওপেন রিসার্চার অ্যান্ড কন্ট্রিবিউটর। ওপেন রিসার্চার অ্যান্ড কন্ট্রিবিউটর মানে কি হচ্ছে যে সে যে আর্টিকেল লিখলো, আর্টিকেল পাবলিশ করলো, সে সারা বিশ্বে ওপেন, কারণ তার ইন্টারনেটে তার আর্টিকেল আছে। তাহলে তার আর্টিকেলটা ওপেন, তিনি নিজেই ওপেন সবার কাছে, সারা বিশ্বে তার কাছে সে পরিচিত হবে। এবং সে ওপেন রিসার্চার অ্যান্ড কন্ট্রিবিউটর, সে কন্ট্রিবিউট করে, মানে কি রিসার্চার হিসেবে কন্ট্রিবিউট করে। তাহলে অর্কিড, ORC, ওপেন রিসার্চার অ্যান্ড কন্ট্রিবিউটর। আইডি তো আইডি নাম্বার যেটা বলি আমরা, নিজের আইডেন্টিফিকেশন নাম্বার। তাহলে অর্কিড আইডিটা থাকবে, কারণ হলো একই নামে আব্দুল করিম তালুকদার এই একজন অথার আছে। এরকম আব্দুল করিম তালুকদার নামে শত শত অথার থাকতে পারে আমাদের নেট দুনিয়ায়। তাহলে এটা কোন আব্দুল করিম, তার একটা ইউনিক নাম্বার থাকবে। আমাদের ন্যাশনাল আইডি যেরকম আছে, অথার হিসেবে একটা আইডি থাকবে তার। এটা ফ্রি পাওয়া যায়। অর্কিড নামে যে লেখা আছে অর্কিড, এই ওয়েবসাইটে ঢুকলেই আপনি ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবেন ইউনিক আইডির জন্য। সেখানে শুধু লাগবে আপনার নাম লাগবে, ফুল নেম লাগবে, ডিগ্রি লাগবে, কোথায় আপনি মানে অ্যাটাচড আছেন বা অ্যাটাচ ছিলেন কোন ইনস্টিটিউটে, আর আপনার একটা ইমেল অ্যাড্রেস লাগবে। তাতেই আপনি আইডিটা পেয়ে যাবেন। আমার কাছে যারা আর্টিকেল দেন, তাদের আর্টিকেলে যতগুলো অথার আছে সবারই আমি এই অর্কিড আইডি সহ আমি পাবলিশ করি। স্লাইড নাম্বার 8, অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড কিওয়ার্ডস। তাহলে অ্যাবস্ট্রাক্ট এবং কিওয়ার্ড that summarize the study, improve discoverability, and support indexing. তাহলে অ্যাবস্ট্রাক্ট থাকতে হবে কেন? অ্যাবস্ট্রাক্ট এবং কিওয়ার্ড থাকতে হবে। অ্যাবস্ট্রাক্টের নিচেই কিন্তু কিওয়ার্ডগুলো থাকে। দিলে সুবিধা কি? এই পুরা আর্টিকেলটাকে না পড়ে আমি এর মধ্যে শুধু অ্যাবস্ট্রাক্ট করি, তার জিনিসটা বের করতে পারি কি আছে। এবং এটা এই অ্যাবস্ট্রাক্ট থাকলে সহজেই অ্যাবস্ট্রাক্টে সব তথ্যটা মোটামুটি থাকে, রেজাল্ট থাকে, এটা ডিসকভার করা যায়, ইন্টারনেট থেকে সহজেই বের করা যায়। আমরা পাবমেডে যখন সার্চ দিই, প্রথম অ্যাবস্ট্রাক্ট বের করি। অ্যাবস্ট্রাক্ট বের করে যদি দেখি যে এটা আমার পছন্দ হয়েছে, তখন ফুল আর্টিকেল দেখি। এবং এই অ্যাবস্ট্রাক্টটা ইন্ডেক্সিং করতে সুবিধা করে। নেক্সট স্লাইড 9, জার্নাল মেটাডাটা।
আমাদের যে জার্নালগুলো আছে, যেমন জার্নাল অফ হিস্টোপ্যাথোলজি একটা জার্নাল, এরও কিন্তু ম্যাটাডাটা আছে। তো জার্নালিং ম্যাটাডাটা কি? জার্নালের টাইটেল আছে এই জার্নাল অফ হিস্টোপ্যাথোলজি। আরেকটা জার্নাল আছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ জার্নাল। এগুলো হলো জার্নালের টাইটেল, এটা জার্নাল টাইটেল ম্যাটাডাটা। আর ISSN আছে, ISSN ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিজ নাম্বার, এটা তার মেটাডাটা। আবার EISNN মানে ইলেকট্রনিক, যারা আমরা প্রিন্ট শুধু প্রিন্ট বের করি তারা লিখি ISSN, যারা ইলেকট্রনিক মানে ইন্টারনেটে বের করি তাদের ISSN হলো EISN, আলাদা নাম্বার কিন্তু দুটার পার্থক্য আছে, এবং যে কোনো একটা ব্যবহার করতে পারি আমরা। আর পাবলিশার কি, যেমন জার্নাল অফ হিস্টোপ্যাথোলজি অ্যান্ড সাইটোপ্যাথোলজি পাবলিশ হলো বাংলাদেশ একাডেমি অফ প্যাথোলজি, আমাদের সোসাইটি। আবার দিনাজপুর মেডিকেল কলেজ জার্নাল, দিনাজপুর মেডিকেল কলেজ জার্নাল, এটার পাবলিশার হলো দিনাজপুর মেডিকেল কলেজ। ময়মনসিংহ মেডিকেল জার্নালের পাবলিশ হলো ময়মনসিংহ মেডিকেল কলেজ। এগুলো হলো পাবলিশার। তাহলে জার্নালের ম্যাটাডাটাতে এরকম পাবলিশার থাকবে, আর ভলিউম অ্যান্ড ইস্যু নাম্বার থাকবে। ভলিউম নাম্বার কত, ইস্যু নাম্বার কত, এগুলো হলো জার্নালের মেটাডাটা। DOI মেটাডাটা আছে। তাহলে একটা আর্টিকেলের এবং জার্নালেরও DOI আছে। জার্নালের যেরকম DOI আছে, আর্টিকেল তাদের আসলে আইডি, পরিচিতি। তাহলে এই DOI মেটাডাটা হচ্ছে পার্মানেন্ট আইডেন্টিফায়ার, ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফাই করবে যে ও একটা পার্মানেন্ট আইডেন্টিফাই হয়ে গেল। এই নাম্বারটা, এই নাম্বারটা আর নাই পৃথিবীতে, ওর জন্যই শুধু, ওই আর্টিকেলের জন্য, ওই জার্নালের জন্য, ওই বইয়ের জন্য DOI। আর গ্লোবাল ডিসকভারেবিলিটি মানে এই রকম যদি DOI থাকে কোনো আর্টিকেলের, কোনো বইয়ের, কোনো অবজেক্টের, তাহলে এটা সারা বিশ্বে ডিসকভার করা যাবে নেটের মাধ্যমে। যেখানে নেট আছে সেখানেই আপনি খুঁজে পাবেন এটাকে। আর সাইটেশন লিঙ্কিং, এই যে এই DOI থাকলে রেফারেন্সটা লিঙ্ক হয়ে যায়। যেমন আমরা আমাদের জার্নালের আর্টিকেলে DOI যখন থাকবে, এই DOI থাকলে পরে আপনি বিভিন্ন ইন্ডেক্সিং অথরিটি আছে, তারা এটা খুঁজে পাবে, ওখানে আপনি সার্চ দেবেন, ওটা ওখানেও পাবেন, খুঁজে পাবেন। যে রিসার্চ গেটে আমরা তো ধরুন আমাদের আর্টিকেলটা ইন্ডেক্স নাই রিসার্চ গেটে, কিন্তু আপনি যখন DOI সহ পাবলিশ করবেন দেখবেন যে ওই রিসার্চ গেটও আপনি পাবেন, ওখানে সার্চ দেবেন, আপনার এসে যাবে, আপনার আর্টিকেল বের হয়ে যাবে। স্লাইড নাম্বার 11, এডিশনাল মেটাডাটা। এডিশনাল এগুলি দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন। এগুলি ফান্ডিং, ইয়ার রিসার্চ করার ব্যাপারে ফান্ড করছে কে, তারপরে ইথিক্যালি অ্যাপ্রুভ করলো কে, অ্যাপ্রুভাল করলো কে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে কিনা, লাইসেন্স ইনফরমেশন, এগুলি আপনি এডিশনাল মেটাডাটার সাথে দিতে পারেন। এরপরে আসতেছে ক্রস রেফ মেটাডাটা। স্লাইড নাম্বার 12, স্লাইড নাম্বার 12, ক্রস রেফ মেটাডাটা। এই ক্রস রেফ মেটাডাটায় থাকে আর্টিকেল টাইটেল, অথার্স, অর্কিড, DOI, রেফারেন্সেস। ক্রস রেফ একটা ইন্ডেক্সিং অথরিটি আছে, এটা DOI ফাউন্ডেশনের কাজ করে দেয় এজেন্সি হিসাবে। তো DOI নাম্বার নিতে গেলে ক্রস রেফে ইন্ডেক্স করতে হয়। ক্রস রেফে আপনার ডাটাবেস মেনটেন করে ওইখানে সার্চ দেওয়া যেতে পারে আপনার আর্টিকেল। সেখানে আর্টিকেল টাইটেল থাকে, অথার্স থাকে, অর্কিড থাকে, আর DOI থাকে, আর রেফারেন্সেস থাকে। মেটাডাটা অ্যান্ড সার্চ ইঞ্জিন। নেক্সট স্লাইড 13, স্লাইড নাম্বার 13,
metadata and search engine কি আছে গুগল স্কলার, পাবমেড, স্কোপাস, ওয়েব অফ সায়েন্স। সার্চ ইঞ্জিন আছে গুগল স্কলার, পাবমেড, স্কোপাস, ওয়েব সায়েন্স। এই ইন্টারনেটে আপনি ডাটাবেজ আছে বিভিন্ন রকম নামে, তারা এটা মেনটেন করে। বাস্ট অনেক লক্ষ লক্ষ কোটি কোটি আর্টিকেল ওই সমস্ত ডাটাবেজ আছে। সেই সমস্ত ডাটাবেজে আপনি সার্চ দিতে পারেন আপনার আর্টিকেল যেটা খুঁজতেছেন, যেমন গুগল স্কলার, পাবমেড, স্কুপাস, ওয়েব অফ সায়েন্স। স্লাইড নাম্বার 14, বেস্ট প্র্যাকটিস ফর অথার্স। ক্লিয়ার টাইটেল, অর্কিড, অ্যাকুরেট অ্যাফিলিয়েশন, রেলেভেন্ট কিওয়ার্ড। অথারদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যখন আর্টিকেল লিখবেন ক্লিয়ার সুন্দর একটা টাইটেল দেন, আর অর্কিড দেন, অর্কিড আইডি যেটা আছে সেটা দেন। অথার্স হিসাবে আপনার আইডিয়াসে লাগেন। এখন আমি অনেকের কাছে চাই, বিশেষ করে বয়স যারা বেশি হয়েছে তাদের অর্কিড দিতেছে না, এই লাগে না, আমার লাগে না, মানে আসলে গুরুত্ব বুঝতেছে না। আমি অনেক কেউ যদি না দিতে চায় তাই নিয়েই চাই তার কাছ থেকে, গুরুত্ব তার বুঝাই ওভার টেলিফোনে যে এটা দেন দেন দেন, পরে দেয়। এবং 2 মিনিট লাগে মাত্র এটা অর্কিড আইডিটা করতে। আমাদের যারা বয়স্ক অথার আছে তারা অনীহা প্রকাশ করে, এটাতে কি হবো, অনেক গুরুত্ব কিন্তু এটা অর্কিড। আর অ্যাকুরেট অ্যাফিলিয়েশন, আপনি যেখানে আছেন অ্যাফিলিয়েশন আছেন সেখানে সেটা লিখে দেন। আর রিলেভেন্ট কিওয়ার্ড দেন, কিওয়ার্ড দিলে চটচটি সবাই খুঁজে পাবে। বেস্ট প্র্যাকটিস ফর এডিটর, 15 নাম্বার স্লাইড। এডিটরের জন্য বলছি, কমপ্লিট মেটাডাটা, সাপ্লাই কমপ্লিট মেটাডাটা, ডিপোজিট ইন ক্রসরেফ, ক্রসরেফ ডিপোজিট করুন এবং রেফারেন্স ভ্যালিডেশন করুন। রেফারেন্সগুলা ভ্যালিডেট করে দিবেন। আপনি রেফারেন্স যে অথররা দিচ্ছে সেটা এডিটর হিসেবে উনি ঠিক দিচ্ছে কিনা চেক করুন। আমি চেক করি, অনেকগুলি চেক করি, বিশেষ করে যেগুলি ডিওআই থাকে সেটা সহজেই বের করা যায়, ভ্যালিডেট করা যায়। আপনি ডিওআই নাম্বারে ক্লিক করে আপনি ওই রেফারেন্সটা খুঁজে বের করবেন। তাহলে মেটাডাটা কমপ্লিট করে দিবেন আর ক্রস রেফ ডিপোজিট করবেন, ক্রস রেফে দিবেন। যেমন আপনার একটা, আমি বর্তমানে এক্সাম্পল দিতে পারি, ময়মনসিংহ মেডিকেল কলেজ জার্নাল। আজকে যে লেকচার তৈরি করতেছি, আজকে হচ্ছে 20 তারিখ জুন মাসে 2026-এর। এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল জার্নালে ক্রস রেফ ইন্ডেক্স করেনি, কিন্তু এটা কিন্তু প্রেস্টিজিয়াস জার্নাল, এটা পাবমেড ইন্ডেক্স করা, এবং আমি করছি 2000 সনে, তখন আমি এডিটর ছিলাম। সে এরপরে আর কোনো মানে বাংলাদেশে মেডিকেল কলেজ জার্নাল পাবলিক হয়নি, ইন্ডেক্স হয়নি পাবমেডে, কিন্তু ময়মনসিংহ একটা প্রেস্টিজিয়াস জার্নাল এখন আছে। কিন্তু ডিফেক্ট হলো এর ক্রস রেফ ইন্ডেক্স নাই। আমি গত সপ্তাহে উদ্যোগ নিছি, কর্তৃপক্ষকে বলেছি এটা ক্রস রেফ ইন্ডেক্স করে। ক্রস রেফে ইন্ডেক্স করলে হবে কি, ওয়াইডলি অ্যাক্সেসিবল হবে। তাহলে ক্রস রেফ ডিপোজিট করবেন আর রেফারেন্স ভ্যালিডেশন। আমার কাছে যে সমস্ত জার্নাল আছে সবগুলোই ক্রস রেফে ডিপোজিট করি, আমি নিজ হাতে করি। আপনাদের যদি কোনোটা ক্রস রেফ করতে চান, আমার হেল্প লাগলে আমাকে স্মরণ করতে পারেন, রেফারেন্স ভ্যালিডেশন করে দিতে হবে। লাস্ট স্লাইড, slide number 16. Conclusion. Metadata is the backbone of scholarly communication. Improve visibility and impact. আজকের যে লেকচার, সংক্ষিপ্ত লেকচারে কনক্লুশন হলো যে মেটাডাটা ইজ দি
ব্যাকবোন অফ স্কলারলি কমিউনিকেশন। স্কলারলি কমিউনিকেশন করতে গেলে মেটা ডাটাই হলো ব্যাকবোন। আর এটা কি করে? ইমপ্রুভস ভিজিবিলিটি। আপনি একটা আর্টিকেল লিখলেন, স্কলারলি আর্টিকেল, সারা বিশ্বের মানুষের জন্য উপকার হবে, অথচ এটা কেউ পড়লই না, কেউ দেখলই না, ঘরে রেখে দিচ্ছেন আপনি। হলো না তো আসলে। দেখান সবাই, অনেকে আছে টাকা না দিয়ে দেখাবে না, আছে রেস্ট্রিকশন দিয়ে রেখেছে। আমি এটার খুব ইম্প্যাক্ট বুঝি না। এটা কেউ পড়লো না আসলে, হয়তো ডলার দিয়ে পড়বে না তারা, কিন্তু আপনি এটাকে ফ্রি করে দেন, মানব জাতির উন্নয়নের জন্য ফ্রি করে দেন আপনি স্কলারলি আর্টিকেল লিখে। তা আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার, একজন মেডিকেল এডিটর। আপনারা যারা রিসার্চার আছেন আমার সাথে যোগাযোগ করুন। আমার sadekul@yahoo.com, SADEQUEL, এইটা আমার ইমেল, SADEQUEL@yahoo.com। আমি আপনাদের যোগাযোগ করে আমি খুশি হব। বিশেষ করে এই DOI নাম্বার পেতে, ক্রস ইন্ডেক্স করতে আপনারা যদি আমার হেল্প চান, আমি খুশি হই। আজকের মতো আজকের এই লেকচার শেষ করছি। আপনারা যারা শুনলেন, আপনাদের বন্ধু যারা আপনার মতো রিসার্চার বা রিসার্চার হবেন, তাদের কাছে আমার এই ভিডিওটা শেয়ার করে দিন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন। আমি কোনো কিছু ভুল করে থাকলে আমাকে স্মরণ করাই দিন। এই বলে শেষ করছি, সবার সুস্থতা কামনা করে। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আল্লাহ হাফিজ।